দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিল করা হবে। 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশে একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করেন তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। কিন্তু আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ন্যায় বিচার নিশ্চিত রেখে কিন্তু সেই বিচারটা করতে হবে। সুতরাং আমরা যেমন তাড়াহুড়া করছি না, আবার একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে অহেতুক বিলম্ব হয়ে যাতে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে সেটা যাতে কখনো নষ্ট না হয়। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে পাবনা সাথিয়া সড়কে ছেচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, রাত 1:30টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকা পড়ে। এ সময় 40 থেকে 50 জন হাসুয়া, রামদা, ছুরি, চাকু সহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করে। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে ডাকাতরা। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চালায় বলে জানায় যাত্রীরা। এদিকে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। গেল রাতে সদর উপজেলার দাঁতপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কীর্তিনাশা নদীতে স্পিড বোট ও ট্রলার যোগে এসে 24 থেকে 25 জনের ডাকাত দল দাঁতপুর এলাকায় ডাকাতি প্রস্তুতি নেয়। এ সময় নদীতে থাকা বাল্কহেডের লোকজন ডাকাতদের ধাওয়া করে। এতে ডাকাতদের গুলিতে 3 জন আহত হয়। পরে মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে 1 ডাকাত নিহত হয়। গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আরও 1 ডাকাত মারা যায়। বগুড়ায় পারিবারিক কলহের জেরে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মেয়ে সকিনা বেগম ও মা আনোয়ারা বেগম। স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে 7 বছর আগে সকিনার বিয়ে হয়। প্রায় 1 মাস আগে তাদের বিচ্ছেদ হয়। রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনা ও মা আনোয়ারাকে হত্যা করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আলামিন নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আলামিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের। এর আগে শুক্রবার কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে বুলেট ছুড়ে বিএসএফ। এতে আহত আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে। কক্সবাজারে বিভিন্ন অপকর্মের সঙ্গে রোহিঙ্গারা জড়িত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে পারলে আমাদের জন্য মঙ্গল হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারে অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তাদের সংখ্যা আরও বেশি। মিয়ানমার সীমান্ত সুরক্ষায় সেদেশের সরকার এবং আরাকান আর্মি দুপক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নিতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। তাদের আমরা কত তাড়াতাড়ি তাদের
এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্নরা কর্মবিরতি পালন করে। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এর আগে রংপুর মেডিকেল কলেজ সহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করে। চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে 5টি প্রতিষ্ঠানকে 57,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে ওই অভিযান চালানো হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে মেসার্স খান ফ্লাওয়ার মিলসকে 15,000, বেশি দামে তেল বিক্রির অপরাধে সেলিম স্টোরকে 10,000, বেশি দামে পণ্য বিক্রির অপরাধে স্বপ্ন বাজারকে 30,000, মূল্য তালিকা প্রদর্শন না করায় গৌতম স্টোর ও হাসিফ ফলঘরকে 1,000 টাকা করে জরিমানা করা হয় বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যে ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হিলিতে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে হাকিপুর উপজেলা শাখা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। একই দাবিতে পটুয়াখালী, যশোর ও ঈশ্বরদীতেও জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। জামালপুরে বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল, বিভিন্ন বিপণী বিতান সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন। এ সময় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে ভোজ্য তেল, ছোলা, মাংসের মূল্য অহেতুক বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। পাশাপাশি বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। ঢাকার ধামরায়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের দম্পতি দগ্ধ হয়েছেন। গেল রাতে ধামরাই পৌরসভার কুমারাইল এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা আসিফ ও তার স্ত্রী শান্তা। তারা ধামরায়ে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ বিকট আওয়াজে 2 তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ হয়। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে। লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এইদিকে দেখছি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এখন সকালের কাছে বাইরে আমরা ভয়ে বাইরে চলে গেছি। শব্দ শোনার সাথে সাথে আমি এখানে আসছি, এসে দেখলাম যে এখানে ধোঁয়া দিয়ে ভরে গেছে আর কি। 2 জন আহত হয়েছে, স্বামী স্ত্রী, ওনারা ভাড়াটিয়া, ওদেরকে তো হাসপাতালে নিয়ে নিয়েছেন। এই গ্যাস বিস্ফোরণের ফলে কি ধরনের দুর্ঘটনা। ধামরায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 5টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা জেলা ও ধামরাই উপজেলা প্রশাসন। দুপুরে 3টি ও গতকাল বিকেলে 2টি ইট ভাটা ধ্বংস করে প্রশাসন। এ সময় 4 স্টার ব্রিক্স, ইমন ব্রিক্স, ডিবিসি ব্রিক্স, HMB ব্রিক্স ও ইউনিভার্সাল ব্রিক্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুন আহমেদ অনিক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদ। সারা দেশে সব অবৈধ ইটভাটা আগামী 17 মার্চের মধ্যে গুড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও
ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তারা। প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ময়মনসিংহের ভালুকায় এক তাসফিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে তা পরিকল্পিত। তারপর আমাদের গোয়েন্দা সংস্থা, ল এনফোর্সিং এজেন্সি, আমাদের প্রশাসন অত্যন্ত সক্রিয়। আশা করি আমাদের এই চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো আমরা অতি সত্বর বন্ধ করতে পারি। মেহেরপুরের মুজিবনগর থেকে সাজাপ্রাপ্ত আসামি সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। উপজেলা বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে এদের আটক করা হয়। যশোরের বেনাপোলে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ফেন্সিডিল, মদ, কসমেটিক্স সহ মিলন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সরাইল ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় জব্দ করেছে। হবিগঞ্জের চৌধুরী বাজারে কিবরিয়া ব্রিজ সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালিয়েছে। ২১ বস্তা পচা ছোলা বুট জব্দ করা হয়েছে যৌথ বাহিনী। অস্বাস্থ্যকর নকল খাদ্যদ্রব্য সংরক্ষণের অভিযোগে এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারা বাজারে বিভিন্ন সীমান্ত থেকে ভারত থেকে অবৈধভাবে আনা চিনি, গরু, মোটরসাইকেল এবং সিএনজি আটক করেছে বিজিবি। মাছের প্রজনন বাড়াতে পদ্মা ও মেঘনা, তেঁতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলে মাছের ৫টি অভয়াশ্রমে ২ মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরই মধ্যে নদী থেকে ফিরে এসেছেন জেলেরা। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯২ কিলোমিটার জলসীমায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুরের ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার। এছাড়া চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এবং শরীয়তপুরে পদ্মার ২০ কিলোমিটার। এছাড়াও বরিশালে ৮২ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ১৬০ কেজি করে চাল দেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদেরকে আইনের সোপর্দ করা হবে। ২০০ ফোর্স মোতায়েন আছে, আর ২৬টি নৌটহল দল পালাক্রমে ডিউটি করবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনায় ইলিশ সহ সব মাছ ধরা নিষিদ্ধ হয়েছে, তো প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান করা হয়েছে কিনা জানাবেন আমাদের। মীরা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে গতকাল মধ্যরাত থেকে লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ সহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এবং এই ২ মাস মেঘনা নদী থেকে ইলিশ আহরণ, বিপণন, মজুদ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের যে মৌচুতুরির ঘাট, যে মাছঘাটে। এখানে এসে আমি যেমনটি দেখেছি, আসলে নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় গতকাল থেকে কিন্তু জেলেরা মাছ নদী থেকে তাদের নৌকা নিয়ে তীরে ফিরে এসেছে এবং এই ২ মাস তাদের আসলে সময় কাটবে নৌকা এবং তাদের যে মাছ ধরার সরঞ্জাম আছে সেগুলো মেরামত করে। এছাড়া আমি জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই ২ মাসে জেলেদের যে খাদ্য সহায়তা ৮০ কেজি করে ২ মাসে ১৬০ কেজি করে চাল প্রতিজন জেলে পাবে। তবে আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে ২ মাসে যে খাদ্য সহায়তা দেওয়া হয় এটি তাদের চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল এবং তারা এই যে খাদ্য সহায়তা সেটি বরাদ্দ বাড়ানোর তারা দাবি জানিয়েছেন। এবং এই নিষেধাজ্ঞা যে জাটকা সংরক্ষণ যে সপ্তাহ, সেই জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল করতে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে টাস্ক ফোর্স নদী এবং যে মাছ ঘাটগুলো আছে সেখানে তারা প্রতিদিন অভিযান পরিচালনা করবে। নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো জেলে মাছ শিকার করতে যায় তাদেরকে জেল ও জরিমানার আওতায় আনা হবে। মীরা। পলাশ, আপনাকে ধন্যবাদ।
লালমনিরহাটে হিমাগারের অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলু চাষি ও ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় আলু চাষিরা রাস্তায় আলু ফেলে লালমনিরহাট রংপুর মহাসড়ক অবরোধ করেন। চাষিরা জানান, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গত বছর কেজি প্রতি 4 টাকা স্টোরজাত করলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে 8 টাকায়। এ সময় হিমাগারের ভাড়া নিয়ন্ত্রণের দাবি জানান তারা। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশে অবাধে চলছে অনুমোদনহীন যানবাহন। ব্যস্ততম এ মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। এদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধে নিয়মিত অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যানবাহন মহাসড়কে চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউ। ধামরাইয়ের ঢাকারিচা মহাসড়কের ইসলামপুর থেকে বারোবাড়িয়া পর্যন্ত নির্বিঘ্নে চলছে সিএনজি অটোরিকশা। এতে তৈরি হচ্ছে যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, মৃত্যুর ঘটনাও ঘটছে। এর জন্য সকল অবৈধ যানবাহনকে দায়ী করছেন নিবন্ধিত চালকরা। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে কিভাবে সিএনজি অটোরিকশা চলছে তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দুষছেন তারা। ওদের কারণে রোডে সমস্যা হয়, রোডে সব সময় জ্যামজট থাকে। ওরা যেখানে সেখানে ব্রেক করে যাত্রী উঠায় নামায়। রুট পারমিট নাই, এই পিছে কোনো সাইনবোর্ড নাই, যে যেভাবে পারতাছে উঠতাছে। এই অটোরিকশা পাল্লাপাল্লি করে চলে এই রুটে, বলার মতন না। আমাদের পথচারী বা যাত্রী যারা আছে তারা যদি সচেতন না হয়, তারা যদি এই গাড়িগুলোকে নিয়ে মহাসড়কে না ওঠে, তাহলে কিন্তু একটা নিয়ন্ত্রণ চলে আসবে। অন্যদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশার চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় হাইওয়ে পুলিশ। সকল ধরনের থ্রি হুইলার আপনারা জানেন মহাসড়কে নিষিদ্ধ। এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করি। কিন্তু একই সাথে সমাজে যারা থ্রি হুইলারের যাত্রী হিসাবে যারা উঠেন তাদেরকে এবং সমাজের স্টেক হোল্ডার প্রত্যেকে যদি সচেতন না হয়, তাহলে শুধু একা পুলিশের পক্ষে আসলে এটা সম্ভব না, এটা বন্ধ করা। মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে 3 চাকার যানবাহন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সড়ক ব্যবহারকারীদের। নাদিরা সুলতানা, RTV। মায়ের মৃত্যুর সময় থাকতে পারেননি পাশে, দেশে থাকলেও অংশ নিতে পারেননি জানা যায়। মা বাবার কবর জিয়ারতের আকুতি নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে নির্ঘুম রাত। এই করুণ কাহিনী বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর। অবশেষে 17 বছর পর কারামুক্ত হয়ে আবেগঘন পরিবেশে মা বাবার কবর জিয়ারত করলেন সাবেক উপমন্ত্রী। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অরণ্য গফুর। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় 2008 সালে কারাগারে পাঠানো হয় 4 দলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে। 2023 সালের 12 আগস্ট তার মা মারা গেলে প্যারোলে মুক্তি পান, কিন্তু স্বৈরাচারের রোষানলে পড়ে জানা যায় অংশ নিতে পারেননি। অবশেষে ফ্যাসিবাদের পতনের পর কারামুক্ত হন আব্দুস সালাম পিন্টু। ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু ও স্ত্রী সন্তান সহ 17 বছর পর গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে হাজির হন আব্দুস সালাম পিন্টু। প্রথমবারের মতো জিয়ারত করেন মা বাবার কবর। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কয়েকবারের এমপি, সাবেক মন্ত্রী, তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ঘর নেই, তিনি শুধু জনগণের জন্য রাজনীতি করেন। তার জনপ্রিয়তার কারণে এই এলাকার মানুষ তার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। এইরকম লোক আর জীবনে আমরা পাই নাই, আমরা আজকে পাইছি। সালাম ভাইকে আমাদের মাঝে আসতে দেয় নাই, মায়ের মুখখানা দেখতে দেয় নাই, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা অমানসিক কাজ। এর আনন্দ চাই, আমার বেশি খুশি হয়ে গেছি আমি সালাম ভাইয়ের কাছে পাইয়া। জনসম্মুখে প্রথম বক্তব্যে কারাগারে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন অশ্রুসিক্ত আব্দুস সালাম পিন্টু। ভুয়াপুরের মানুষের সাথে আবার দেখা হবে, আবার কথা বলতে পারবো, আবার একত্র জনসভা করতে পারবো, এটা জীবনেও কল্পনা করতে পারি নাই। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়ায় ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কি অত্যাচার তারা করেছে, কি জুলুম করেছে। অরণ্য গফুর, RTV। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ মানুষরূপী দানব।
আওয়ামী লীগের ভেতরে একজনও সুস্থ স্বাভাবিক মানুষ খুঁজে পাওয়া যাবে না। এদিকে ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়ে জনসভায় যোগ দেবেন তিনি কল্পনাও করেননি। দীর্ঘ 17 বছর পর নিজ আসন টাঙ্গাইলের ভূঁইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে সমাগম ঘটে হাজারো মানুষের। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভূঁইয়াপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির সহ জেলার নেতারা। আওয়ামী লীগের ভিতরে একটি সুস্থ সবল স্বাভাবিক মানুষ খুঁজে পাবেন না। 1800 থেকে 2000 মানুষকে তারা গুম করেছে, এর নাম শেখ হাসিনা। আমার উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, আজকে যদি আপনাদের কাছে বর্ণনা করি আপনারা শিহরিয়ে উঠবেন। আওয়ামী লীগের সময়ে 24টা দিন আমি রিমান্ডে ছিলাম। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বাংলাদেশে বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে ভাইরা? নাই। মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে ফিরে আসায় মেহেরপুরের সীমান্তবর্তী কাজীপুর গ্রামের খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি। দুপুরে বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ আনুষ্ঠানিকভাবে দোকান হস্তান্তর করেন। 47 বর্ডার গার্ড ব্যাটালিয়নে বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এ দোকান উপহার দেওয়া হয়েছে। খোকন মেহেরপুরের গাংনীর কাজীপুর গ্রামের খন্দকার হিয়ার আলীর ছেলে। পটুয়াখালীর দুমকিতে 2 দিনব্যাপী বার্ষিক হরিনাম সংকীর্তন ও মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুভ অধিবাস, মঙ্গল ঘট স্থাপন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পূজা অর্চনা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, সন্ধ্যা আরতি ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা, হরিনাম সংকীর্তন, কবি গান, শ্রী শ্রী গুরুচাঁদ যাত্রাপালা, ভক্তিমূলক গান, মঙ্গল শোভাযাত্রা। এবার বাংলা ওপার বাংলা ধর্মপ্রচার ও এই মন্দিরের প্রতিষ্ঠাতা মাতুয়ার রত্ন শ্রীমৎ উত্তম গোসাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানে মতুয়া মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিভু অবতার মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক শ্রী শুভাশিস মুখার্জি। দেশে বিভিন্ন স্থানে হওয়া সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও খবর জানাচ্ছেন সাইদ মাহমুদ। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় মমিনুল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে হয় এই আয়োজন। আমি আর ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না, আমি রোবেলার ফাঁসি চাই। বাগেরহাটের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানায়। জামাত শিবির যারা আসবে তাদেরও আসসালামু আলাইকুম। বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চরকাউয়া ইউনিয়নের এয়ার খান মাঠে হয় ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশালের সাবেক সিটি মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটের সামনে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানে অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে হয় এই সমাবেশ। এই পবিত্র মাহে রমজানে কোনো রকম অশ্লীলতা, বেহায়াপনা রংপুর নগরীর কোথাও কোনো চলতে পারবে না। বাগেরহাটে অবৈধ দখলদারদের হাত থেকে ওয়াকফ এস্টেট মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওয়ারিশগণ। বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ তকদির হোসেন বাবু। ময়মনসিংহের ভালুকায় চুরি, ডাকাতি, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভালুকা সরকারি কলেজের সামনে হয় এ কর্মসূচি।
কর্মসূচি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে ইসলামী গানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে হয় এই আয়োজন। জজকোর্ট জামে মসজিদের ইমাম মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন শিল্পী এতে ইসলামী গান পরিবেশন করেন। নড়াইলে শেষ হলো 3 দিন ব্যাপী শিল্পকলা উৎসব 2025। শুক্রবার দিবাগত রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে হয় সমাপনী অনুষ্ঠান। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান সভাপতিত্ব করেন। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে সুজনের জেলা সভাপতি ধীমান সাহা, জুয়েল সহ অনেকেই বক্তব্য দেন। সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। সকালে সাতক্ষীরা শহরে সঙ্গীতা মোড়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যা সংবাদ 7:45 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।